নমস্কার, সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানে। এখন একটা বড় অংশের মানুষ ব্যস্ত রয়েছেন বাজার ঘাট কেনাকাটায়, কালকে পুজোও রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে একটা, যে রোগ কোনো কিছুকে মানে না, আর রোগ সময় দেখে না। কখন যে আপনার দরজায় অসুখ কড়া নাড়বে সেটা আপনি বুঝতে পারেন না। কাজেই চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে একটা খুব স্থায়ী ধারণা নিয়ে মানুষ যদি না চলেন, যেটা হয় ন্যাচারালি, সেটা হচ্ছে যে বিপদ আসলে, অর্থাৎ রোগটাকে আমরা বিপদ বলে ধরব, বিপদ আসলে মানুষ কি করে, পালস ফেল করে যায়। অর্থাৎ কোনো অসুখ হলো, মানুষ তখন দ্বিধার মধ্যে পড়ে যায়, ডাউটফুল হয়ে যায় মানুষ, যে এখন আমি কি করব, হোয়াট আই শুড ডু, কি করব এখন আমি। এদিক ওদিক দৌড়োদৌড়ি হয় এবং তাতে টাইম লস হয় প্রচুর। এটা যতজন আজকে অনুষ্ঠান দেখছেন তারা আমার সঙ্গে, আমি আশা করি, তারা দ্বিমত হবেন না। আয়ুর্বেদের প্রোগ্রাম করার অর্থ এটাই, শুধু রোগ আসলে ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া নয়, যাতে রোগ না আসে তার জন্য ব্যবস্থা করা। অর্থাৎ ওই রোগ নামক অবাঞ্ছিত অতিথি, আনএক্সপেক্টেড গেস্ট, যাতে আপনার বাড়িতে দরজায় কড়া না নাড়ে, তার জন্য আপনাকে নিজেকে ইমিউন রাখা। যেহেতু আজকে ডিরেক্টর স্যার ডক্টর বিনোদ শর্মা রয়েছেন, এটা উনি বলেন যে আপনার সব থেকে বড় মেডিসিন সেটা হচ্ছে সেলফ ইমিউনিটি, অর্থাৎ নিজের রোগ প্রতিরোধ করবার ক্ষমতা। চিকিৎসা শাস্ত্র কি করে, তাকে এনহ্যান্স করে, তাকে আরো বেশি পাওয়ারফুল করে। এবার আপনি আমাকে একটা কথা বলুন, যে লোকটা 14 বছর ধরে 15 বছর ধরে বিভিন্ন দোকানে গিয়ে ওষুধ কিনছেন, এবং তার ওষুধ হচ্ছে প্রত্যেক দিনের ওই মাছ কিনবো, মাংস কিনবো, আলু কিনবো, কড়াইশুঁটি কিনবো, বিনস কিনবো, গাজর কিনবো, বিট কিনবো, পটল কিনবো, লাউ কিনবো, সবজি কিনবো, এই তালিকার মধ্যে কেন? তাহলে আপনার কি সেলফ ইমিউনিটি নষ্ট হয়ে গেছে? আপনি কি চোখ বুজে কোনো মেডিসিনের উপর বিশ্বাস করা শুরু করে দিয়েছেন? আপনি কি ভাবতে শুরু করে দিয়েছেন যে আপনার জন্য ওষুধ এখন মাসের প্রাত্যহিক ইলেকট্রিক বিল দেওয়ার মতো একটা ব্যাপার, গ্যাসের খরচার মতো একটা ব্যাপার? যদি ভেবে থাকেন, নমস্কার আপনাদের সবাইকে, নমস্তে। প্রোগ্রাম দেখারও দরকার নেই, টিভি বন্ধ করে দিন, কারণ টিভিটা চললে, আধ ঘন্টা চললে তার একটা ইলেকট্রিক কস্ট আসে। কিন্তু যারা ভাবছেন, যে সমস্ত মানুষেরা ভাবছেন যে না, আমি রোগকে আমার শরীরে আসতে দেবো না, আমার শরীরকে আমি স্বাভাবিকভাবে ন্যাচারাল পদ্ধতিতে আমি শক্তিশালী করব যাতে রোগ আমার কাছে না আসে, আমি তার জন্য লড়ব, আমি এরকম চিকিৎসা করব যাতে একটা নির্দিষ্ট সময় পরে চিকিৎসা শেষ হয়, অনন্তকাল ধরে যেন চিকিৎসা না চলতে থাকে। কোনটা আপনি ভাবছেন সেটা আপনার বিষয়, কারণ আপনার ভাবনার উপরে আমার কোনো হাত নেই, ডক্টর শর্মারও কোনো হাত নেই। আপনি কি ভাবছেন, দ্যাট ইজ কমপ্লিটলি ইয়োর ভাবনা, আপনার চিন্তা, আপনার থিঙ্কিং, ইমাজিনেশন। কাজেই ওই কল্পনার জগতে না থেকে নিজেকে মজবুত করবার কথা বলতেই আজকের এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। একটা সাবজেক্ট ফিক্স আমাদের করতে হয়, তার জন্য বহু মানুষ কিডনির সমস্যায় ভোগেন, এবং গত কয়েক দশক ধরে কিডনির প্রবলেম র্যাপিডলি বাড়ছে। ইট ইজ র্যাপিডলি ইনক্রিজিং ডে বাই ডে কিডনির প্রবলেম। আগে পাড়ায় 10 পাড়া ঘুরে একটা লোক দেখা যেত কিডনির অসুখ, এবং তার ডায়ালিসিস চলছে, বা লোকটা ট্রান্সপ্লান্টেশনের জন্য যাচ্ছে। কিন্তু এখন কিডনির সমস্যা বহু মানুষের, আর এই কিডনিতে সিস্টিক কিডনি ডিসঅর্ডার বা ডিজিজ, এটা কি, এটাই আজকের অনুষ্ঠানে জানবো। তবে যে কোনো রকম সমস্যায় যদি আপনার মাইন্ডসেট হয় যে আমি নিজেকে ইমিউন করব, এবং আয়ুর্বেদ আমাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চিকিৎসা করবে, আমার প্রত্যেক মাসে একবার করে এনবিপির সঙ্গে ডাক্তারবাবুদের মুখ দেখানোর দরকার হবে না, আমার একটা নির্দিষ্ট সময় পর আমার রোগ কমে যাবে, আমি সুস্থ হয়ে যাবো পুরোপুরি, এই তত্ত্বে বিশ্বাস করলে অনুষ্ঠানে থাকবেন। আদারওয়াইজ টিভি বন্ধ করে রেস্ট নিন। সরস্বতী পুজোর বাজার হয়ে গেছে, কালকে পুজোর জন্য প্রস্তুত হন, নো ম্যাটার। স্বাগত জানাই ডাক্তারবাবুকে আজকের অনুষ্ঠান। নমস্কার। আমি একদম প্রথম যেটা আপনাকে জিজ্ঞেস করি, এই যে কনসেপশনের একটা, আমি কি বলবো, একটা কনভেনশনাল কনসেপশন নিয়ে মানুষ বেঁচে আছেন, একটা বড় অংশের মানুষ, যে আমি অনেকে বলতে শুনেছি যে আর ঠিক হওয়ার নয়, মৃত্যু পর্যন্ত আমাকে ওষুধ খেতে হবে, আমার ঠিক হওয়ার নয়, ও আরও
10-15 বছর যতদিন বাঁচি ততদিন ওষুধ চলবে। আপনি কি কনসেপশনকে বিলিভ করেন? দেখুন, এক্স্যাক্টলি আজকে স্টার্টিংটা পয়েন্টটাই খুব সুন্দরভাবে হয়েছে কি যে কোনো ডিজিজকে প্রিকশন নেওয়া দরকার রয়েছে। তো ঠিক আজকে ওই রকমই দেখুন, আজকে যে আমাদের টপিক রয়েছে না, সিস্টিক কিডনি ডিজিজ, আপনি শুনেছেন সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ ব্যাপারে শুনেছেন, কিন্তু সিস্ট নিয়ে আমার মনে হয় না কেউ আলোচনা করে না। প্রথম কারণটা হচ্ছে এই আলোচনা কেন করে না, কারণটা হচ্ছে কি এই আলোচনাটা যদি করা হয়, এর উপরে যদি জোর দেওয়া হয়, তাহলে ক্রনিক কিডনি ডিজিজ কিন্তু হবে না। আজকে ক্রনিক কিডনি ডিজিজ হওয়া কিন্তু প্রথম স্টেপটাই হচ্ছে কিডনিতে সিস্ট হয়ে যাওয়া। এই কিডনিতে সিস্ট দেখুন আপনি আফটার 50 যখন সোনোগ্রাফি রিপোর্টটা করবেন, 50 জনের মধ্যে আপনি 30 জনে কিন্তু পাবেন যেখানে কিডনিতে সিস্ট রয়েছে। এবার কিডনিতে যে সিস্ট থাকে, অনেক সময় দেখা যায় সিম্পল কর্টিক্যাল সিস্ট থাকে, সেখানে চিন্তা একটু কমে যায় মানুষের, কিন্তু যখন দেখা যায় কি সিস্টের সাইজটা কিন্তু বড় হচ্ছে, তখন কিন্তু সমস্যায় আপনি পড়বেন। এবার অনেক রকম সিমটামস আছে, দেখবেন আপনার যখনই ইউরিনটা খুব বেশি হয় বা কম হয়, বা আপনি দেখবেন ঠিক কিডনি যে জায়গাটা রয়েছে কোমরে আপনার কিন্তু যন্ত্রণা হয়, বা আপনার সকালবেলা ঘুম থেকে ওঠার পর আপনার চোখে নিচে কিন্তু ফুলে যায়, পাটা কিন্তু ফুলে যায়, তখনই কিন্তু দরকার আছে একটা ভালো আপনার চিকিৎসকের। তো দেখুন, কিডনিতে যে সিস্ট হয়ে যাওয়া আজকে যে আমরা টপিকটা নিয়েছি, কারণটা হচ্ছে কি এখান থেকে আমরা মনে হয় এই যে ডায়ালিসিস হওয়ার সমস্যাটা বা কিডনির সমস্যা আসাটা, প্রথম কিন্তু কারণটা উপরে যদি আমরা জোর দিই, তাহলে কিন্তু মানুষ কিডনি খারাপ হতে যায় না। তো আমি প্রথম আসবো কি, দেখুন সিস্টে যে কথাটা বলি না, যেরকম আজকে সোনোগ্রাফি রিপোর্ট করার পর 100 জনের মধ্যে 8 জনে দেখবেন কমন থাকে কি ফ্যাটি লিভার। আপনাদের ডাক্তারবাবুরা কিন্তু গুরুত্ব দেয় না, বলে ঠিক আছে কোনো অসুবিধা নেই, আপনি ভালো রয়েছেন। কিন্তু ঠিক ওই রকমই একটা সমস্যা আরও দেখা যায়, যেখানে দেখা যায় আপনার কিডনিতে সিস্ট রয়েছে, সেখানে আপনাকে এরকমই ক্যাজুয়ালি বলে দেওয়া হয় যে কোনো ব্যাপার নেই, সেটা থাকে, সবারই থাকে, ওটা আপনার নিজে থেকে ঠিক হয়ে যাবে, ওটা চিন্তা করার দরকার নেই। কিন্তু নিজে থেকে কোনো দিন ঠিক হয় না। আর চিন্তা করার কারণটা রয়েছে, কারণটা এই সিস্টটাই, কেন কি ওদের কাছে তো কোনো চিকিৎসা নেই। এবার না চিকিৎসা হওয়ার কারণের জন্য আপনাকে বলে দেয় কি আপনি ক্যাজুয়ালি থাকুন, আর ক্যাজুয়ালি থাকার পর যখন আপনার সিকেডি হয়ে যাবে, তখন যখন কিডনি খারাপ হয়ে যাবে, ক্রিয়েটিনিন আর ইউরিয়াটা যখন বাড়তে চালু হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে বলবে কি এবার আপনি আসুন আর ডায়ালিসিসটা করান। তো তখনই আপনাকে যদি বলে দিতে হতো, তখন কী হতো, তাদের রোজি রুটিটা চলতো না। তো এই যে সিস্টটা হচ্ছে কীরকম একটা ফুসকুড়ি, মানে আপনি বলতে পারেন কি, দেখবেন আমাদের মুখে উপরেও অনেক সময় দেখা যায় ফুসকুড়ি হয়ে যায়, যেখানে আমাদের ওর মধ্যে জল ভরে যায়। ঠিক ওই রকমই সিস্টের উপরে যে ফুসকুড়িটা হয়ে যায়, অনেক সময় দেখা যায় সেখান থেকে আপনার সিম্পল কর্টিক্যাল সিস্ট থাকে, আপনার জল জমে যায়, সেখান থেকে কোনো ভয় পাওয়ার চান্সেসটা কম থাকে। কিন্তু যদি সিস্টটা কিন্তু সাইজটা ডে বাই ডে যদি বাড়তে থাকে, তখন কিন্তু কি হয়, আমাদের কিডনি ফেলিয়ার হওয়ার প্রথম কারণ হয়ে যায় এইটা। এবার এই সিস্টটা হয় কেন? সিস্টটা হওয়ার কারণটা হচ্ছে কি আমাদের ডিউ টু লাইফস্টাইল। সেকেন্ড নাম্বার হচ্ছে আমাদের যেটা আপনি বলতে পারেন কি হাইপারটেনশন, আর এটা বলতে পারেন কি ডায়াবেটিস। যে রুগীদের প্রেশারের সমস্যা রয়েছে, প্রেশারের ওষুধ খাচ্ছে, বা সুগারের ওষুধ খাচ্ছে, সুগারের সমস্যা রয়েছে, তাদের কিন্তু দেখা যায় এই সমস্যাটা খুব বেশি হয়। বা কিডনিতে পাথর যদি হয়ে থাকে, তাহলেও কিন্তু কিডনিতে সিস্ট হওয়ার চান্সেসটা কিন্তু বেড়ে যায়। তো এর জন্য আমি আপনাকে বলবো কি, যখনই আপনি দেখতে পাচ্ছেন কি আমার কিডনিতে সিস্ট রয়েছে, তখনই কিন্তু দরকার আছে প্রিকশন নেওয়া। আর এই প্রিকশনটা নিলে আপনার কিন্তু কিডনিটা খারাপ হবে না। যেটা আমরা প্রোগ্রাম স্টার্ট করার আগে এই দেওয়ার একটা খুব ভালো সুন্দর কথা বললেন কি, আমরা রোগের অপেক্ষা করব কেন, তার আগেই কিন্তু ঠিক হয়ে যাব। তো ঠিক ওই রকমই আজকে টপিকটাও আছে কি, আমরা কিডনির সমস্যা যাতে না হয়, যখনই আপনার সমস্যাটা দেখা যাচ্ছে কিডনিতে সিস্ট রয়েছে, তখনই কিন্তু অ্যালার্ট হয়ে আপনি তার চিন্তা ভাবনা করুন। বা আমার প্রোগ্রামটা যদি আসলে লাস্ট অবধি দেখেন, তো আমি আপনাকে বলবো কি করলে এই সিস্টিকের সমস্যা থেকে আপনি বেরোতে পারেন। একদম, এটাই খুব ইম্পর্টেন্ট জায়গা, যে আয়ুর্বেদ পদ্ধতিতে সনাতনী যে শাস্ত্র, তার তো এখন মডার্নাইজেশন হচ্ছে প্রতি মুহূর্তে। এবং আপনি দেখেছেন, একদিন এই নিয়ে আমি আলোচনাও করেছিলাম যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ, মানে দেয়ার একটা রিসার্চিং পদ্ধতির মধ্যে দিয়ে তারা মডার্নাইজ করছে আয়ুর্বেদ। এখন সেই সনাতনী আগের মতো নেই, চেঞ্জ হয়েছে, নতুন। প্রশ্ন হচ্ছে যে তাহলে এনবিপি কিভাবে এই সিস্টের ট্রিটমেন্ট করছে, কতদিনে ঠিক হচ্ছে, কিভাবে তার ট্রিটমেন্ট হবে, লাইফস্টাইলের কি কোনো গাইডলাইন দেওয়া হবে, খাদ্য থেকে এই জিনিসটা হতে পারে, তার কি পরিবর্তন করতে হবে, কতটা করতে হবে, তাহলে এর উত্তরটা নেব। কিন্তু তার আগে একজন ফোনে আছেন। কে ফোন করছেন একটু বলুন আমায়। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমার নাম রবীন্দ্রনাথ ঘোষ। কোথা থেকে বলছেন? বেহালা।
বেহালা থেকে বলুন কি প্রবলেম আপনার? বলছিলাম যে আমার ওয়াইফ বছর 3 আগে স্ট্রোক হয়েছিল। হ্যালো, হ্যাঁ বলুন না, শুনছি। স্ট্রোক হয়েছিল, তারপর এক সাইড ডান সাইডে পড়ে গেছিল, মানে অবশ হয়ে গেছিল। এখন হাতে কিন্তু পায়ে জোর নেই, ওই ওয়াকার দিয়ে হাঁটতে হচ্ছে। কোন একটা যে কি করতে পারি যদি কোনো টিপস দেন। ওনার বয়স কত এখন? বয়স 70। আচ্ছা, এই বয়সে এখন কি প্যারালাইসিস যেটা হয়েছিল, যে স্ট্রোকটা হয়েছিল, তার জন্য কি কোনো ওষুধ চলছে? এখন ওর ওষুধ চলছে না, আমি নার্ভ টেস্ট করেছিলাম, নার্ভের ওষুধ চলছে। নার্ভে ওষুধ খাওয়াচ্ছেন, কিন্তু ওনার যে প্রবলেমটা যে হলো, যে এক সাইডটা যে পড়ে গেছে, তার জন্য কিন্তু কোনো ওষুধ দেওয়া হয়নি। আপনাকে একটা প্রেশার ওষুধ দেওয়া হয়েছে, তাই তো? হ্যাঁ, প্রেশার ওষুধ হচ্ছে। এই প্রেশারের ওষুধ ছাড়া ওদের কাছে কোনো ওষুধ নেই। দেখুন, এইসব যে ডিজিজটা রয়েছে, আপনার যে স্ট্রোক হয়ে যাওয়া, প্যারালাইসিস হয়ে যাওয়া, যেখানে রুগীটা হাঁটতে পারছে না, বা সেখানে আপনার যে ব্রেনের সেলগুলো যে কাজ করছে না, সেখানে কিন্তু দরকার আছে আপনার আয়ুর্বেদে হাত ধরা। আদারওয়াইজ আপনি কিন্তু সেই প্যাথিতে কোনো ট্রিটমেন্ট নেই। যদি থাকতো তাহলে কিন্তু আপনাকে আজকে ওষুধ দিয়ে দিত। তো আমি আপনাকে বলবো, সময়টা নষ্ট না করে ওনাকে, যদি বেলা থাকেন তো বেলা নিয়ারেস্ট যে চেম্বারটা হচ্ছে আমাদের হসপিটাল, সেটা হচ্ছে ঠিক আপনার শিশু মঙ্গল হসপিটালের উল্টো দিকে, সাউথ কলকাতায়। আপনি সেখানে ওনাকে দেখাতে পারেন। প্রতি মঙ্গলবার করে আমি থাকি। আর যেহেতু মাসে একদিন আমি কিন্তু রোববার করে কলকাতা চেম্বারটা করি, যে পেশেন্টরা যারা বাইরে থাকে। হ্যাঁ বলুন কি বলছেন? বলছিলাম যে আমার জীবনে অসুস্থ, আমরা কোনো বেরোতে পারি না। না, আপনাকে ওনাকে নিয়ে আসতে হবে না, আপনার আসলেই হলো, ঠিক আছে? দরকার হলে এখন ভিডিও কল আছে। আপনি তো শুধু বেহালা থেকে আপনাকে শিশুমঙ্গল হসপিটাল অবধি বলা হচ্ছে। মানুষরা যারা গুজরাটে বসে আছে, ব্যাঙ্গালোরে বসে আছে, তাদের থেকে আমি কিন্তু ডেলি ভিডিও কলিংয়ে আমার কথা হয়। সেটা কোনো বড় ব্যাপার নেই। এখন মডার্ন যুগ হয়ে গেছে, এখন মানুষ অনেক কিছু সম্ভব আছে। তো আপনি যদি দেখুন, আপনাকে বলি যে প্রতি রোববার, মানে যারা রোববারে চেষ্টা করে দেখানোর জন্যে, তো এইবার যেহেতু আমাদের শিডিউল থাকে রবিবার শনিবার, কিন্তু আমরা বাইরে থাকি। তো যারা গভর্নমেন্টে জব করে বা যারা অফিসে যে কাজ করে, তারা কি করে মানডে টু ফ্রাইডের মধ্যে এসে দেখাতে পারবে? তার জন্যে কিন্তু মাসে আমি একদিন করে রোববার কিন্তু ডেটটা রাখি কলকাতাতে, যাতে সেই সব পেশেন্টরা কিন্তু রোববার দিন কলকাতাতে এসে দেখাতে পারে। তো তার মধ্যে যে ডেটটা রয়েছে আগামী 1 তারিখ, মানে 1 ফেব্রুয়ারি, আমি কিন্তু শিশুমঙ্গল হসপিটালে যে উল্টো দিকে যে আমাদের হসপিটালটা আছে, 97 মতিলাল নেহরু রোড, সেখানে আমি থাকবো। আর প্রত্যেক মাসেই কিন্তু আমার রোববার করে একটা রোববার কিন্তু আমি কলকাতাতে দিই। তো যদি পারেন আপনি সেই রোববারটাও চুজ করে আপনি আসতে পারেন। আদারওয়াইজ আপনি ভিডিও কলেও কথা বলতে পারেন। আপনার গলা শুনে যেটা আমার মনে হচ্ছে যে আপনি নিজেও হয়তো অসুস্থ। এখন যদি কেউ থাকে তাকেও পাঠাতে পারেন, তার ট্রিটমেন্ট হয় একটা পদ্ধতি। যদি আপনার চেনাশোনা কেউ থাকে তাকে পাঠাতে পারেন চেম্বারে, হলেও ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবে। আপনি বলবেন আমি টিভিতে ফোন করেছিলাম, এই প্রবলেম। আর দ্বিতীয়ত, আপনি এই নাম্বারে ফোন করতে পারেন। এই যে দেখুন, আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন হয়তোবা যদি টিভির সামনে থাকেন, যে 9830235527 এবং 9830235537, এই নাম্বারে ফোন করবেন। ফোন করে বলবেন আমি অনলাইন কনসালটেন্সি চাইছি, আমি অনলাইন, আমরা বয়স্ক মানুষ, আমাদের ফোনের মাধ্যমে আমাদের ডাক্তারবাবুর সঙ্গে কথা বলান, আমরা ডক্টর শর্মাকে দেখাতে চাই। এটা বললে ওনারা আপনাকে পদ্ধতি এবং প্রক্রিয়া দুটোই আপনাকে বলে দেবে। ঠিক আছে? এটা সবার জন্যই বলা হলো, যে যারা বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে হয়তো তারা বয়স্ক মানুষ আসতে পাচ্ছেন না, যদিও বাই দ্য ওয়ে এনবিপি প্রায় সব জেলাতেই যাচ্ছেন, তবুও হতে পারে যে আপনার প্রবলেম, তখন আপনি অনলাইনেও আসতে পারেন, অনলাইনে দেখাতে পারেন। ঠিক আছে? কে আছেন পরের ফোনে? হ্যালো, হ্যালো, সর্বপাল। কে বলছেন? আমাদের সাংবাদিকদের বলি শম্ভু পাল। শম্ভু পাল, কোথা থেকে শম্ভুদা? হাওড়া সাঁকরাইল। হাওড়া সাঁকরাইল থেকে। বেশ, বলুন কি হয়েছে আপনার নাকি? হাওড়া এই হাটে হ্যাঁ, দুটো ভাই বসে জাম আছে, চিকিৎসা আয়ুর্বেদিক আছে কি স্যার? হাটে কি আছে? ভৌগোলিক জাম আছে হাটের। হাটের আপনার ভেলগুলো জাম আছে, তাই তো? হ্যাঁ আচ্ছা, জাম আছে না খোলা আছে সেটা আপনি কি করে বুঝবেন? কোনো রিপোর্ট করেছিলেন? হ্যাঁ, রিপোর্ট করেছি। আচ্ছা, কি রিপোর্ট করেছেন? এমআরআই করেছি, ইকো করেছি। তো আপনার, আচ্ছা, আপনি যে বললেন কি এর চিকিৎসাটা মানে আয়ুর্বেদে আছে কিনা সেটা আপনি জিজ্ঞেস করলেন, কিন্তু আমি বলি কি আপনি যে ডাক্তারবাবু আপনাকে রিপোর্ট করালো, ইসিজি, ইকো রিপোর্ট, এমআরআই রিপোর্ট যে করালো, তারা কি বলেছে চিকিৎসা আছে?
নাকি অপারেশন করতে বলেছে? না, ওরা ওষুধ দিয়ে রেখে দিয়েছে, পিজিতে দেখাচ্ছি, ওরা ওষুধ দিয়ে রেখেছে। মানে বুঝতে পারছেন, আপনি পরিষ্কার আপনাকে বলে দিয়েছে কোনো চিকিৎসা নেই, কিন্তু ওষুধ দিয়ে রেখে দিয়ে, তাহলে ওষুধ খাবোই কেন যদি আমার কাজই যদি না হয়? আলটিমেটলি সেই সব ওষুধ খাওয়ার পর আপনি আরও সমস্যায় পড়ে যাবেন, আরও আপনাকে খুব শীঘ্রই কিন্তু অপারেশনের দিকে যেতে হবে, তাই না? তা আমি আপনাকে বলবো সেইগুলো না করে বাড়িতে রসুন আছে, যদি আপনার রসুন যদি থাকে, যদি না থাকে তাহলে বাইরে থেকে নিয়ে আসুন। গার্লিক ইজ দ্য বেস্ট মেডিসিন হার্টের জন্যে। আপনি ওই দেখবেন এক কোয়া রসুন যে পাওয়া যায় না, ঠিক আছে, দেখতে পেঁয়াজের মতো নয়, 1 পিস করে থাকে, সেইটা আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে একটা করে চিবিয়ে উষ্ণ গরম জল খেতে চালু করুন, ঠিক আছে? এইটাই আপনার এই যে জামের যে কথাগুলো বলছেন সেগুলো কিন্তু খুলে যাবে। তার সাথে সাথে আপনি যেটা করবেন সেটা হচ্ছে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড কিন্তু খাবেন না, আর তেলের মাত্রাটা যতটা পারেন কমিয়ে দিন, অ্যানিমাল প্রোটিন আপনি খাবেন না, এইটা আপনি মেনটেন করে চলুন। যখনই জলে পিপাসা পাবে উষ্ণ গরম জল খাবার চেষ্টা করবেন, তাতেই আপনার 50% যে জামের কথা বলছে সেটা কিন্তু খুলে যাবে। ভালো করে শুনুন, খুলে যাবে। যে ডাক্তারবাবু আপনাকে বলেছে ওষুধ দিয়ে রেখেছে, কিন্তু আপনার কোনো কাজের কাজ কিছু হবে না, আর সেখান থেকে শুধু এই কথাটা শুনেন, তাতে কিন্তু 50% কাজ হয়ে যাবে। আর বাকি 50% খোলার জন্যে অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে। আর আপনি যদি সাকরেল থাকেন, তো সাকরেলের যে সামনে চেম্বারটা পড়বে সেটা হচ্ছে হাওড়া শিবপুরে, যেখানে প্রতি মঙ্গলবার দিন আমি থাকি, ওখানে ঠিক দীনবন্ধু কলেজের পাশে, কাজীপাড়া দীনবন্ধু কলেজের পাশে, সেখানে এসে আপনি এসে দেখা করতে পারেন। 1 কোয়া রসুন আপনাকে খেতে হবে হার্টে। এটা একটা কমন সাজেশন সবার জন্য যাদের হার্টের প্রবলেম আছে। কেউ বলবে না, বুঝলেন তো? এই আমার এখন তো মানে মনে হয় যে এই প্রোগ্রাম এমন একটা প্রোগ্রাম, ইউনিক প্রোগ্রাম সিটিভিএনের। সারাদিন সকালবেলা সূর্য ওঠে না তখন থেকে আমাদের প্রোগ্রাম শুরু হয়, আর রাতের বেলা সূর্য উদয় হয়ে যাওয়ার আবার সময় হয়ে যায়, তখন অবধি প্রোগ্রাম হয় সারাদিন, মানে বাই দ্য ওয়ে আনটিল 12টা অবধি লাইভ হয়। কিন্তু এই গাইডলাইন আপনার জন্য ইট ইজ আ ইউনিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম। আগামী দিনে যদি এই প্রোগ্রাম জাজ করার ক্ষমতা থাকে, আমি জানি না যে কোনো স্ট্যাটিউটরি অথরিটি এই প্রোগ্রাম জাজ করে কিনা, কিন্তু যদি আপনাদের জাজমেন্টে আগামী দিনে এনবিপির এই সমস্ত সাজেশনগুলো আপনাদের অন্তত 25% মানুষকে সুস্থ করতে পারে, আপনারা ফোন করে আমাদেরকে বলবেন এই যে আপনার এই অলরেডি আমরা পেয়েছি ডাক্তারবাবুর এই যে সাজেশন অলরেডি আমরা পেয়েছি, এরকম কথা না কেউ বলেনি। এই গত সপ্তাহেই বলেছে, আমি ছিলাম প্রোগ্রামে, যে আপনার এই পদ্ধতি করে আমি অনেকটা কিন্তু ভালো আছি, আমি কিন্তু আপনার ওখানে যাইনি। তো এটা যে কত বড় বিষয় আমি জানি না, আমি বোঝাতে পারছি কিনা, আমি খুব মনের ভেতর থেকে বলছি এই কথাটা। আমি বিনোদ শর্মাকে দেখি এমন একজন মানুষ, ডক্টর শর্মা, যে এই ধরনের কথাগুলো বলে, এবং কেন বলেন আমি তাও জানি না। উনি কমার্শিয়াল ফিল্ডে দাঁড়িয়ে একজন পার্সন ডাক্তার, অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা জানেন যে আয়ুর্বেদের এত বড় সেক্টর চলছে, নিশ্চয়ই তার একটা কমার্শিয়াল পার্সপেক্টিভও আছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে ওনার কিন্তু মূল লক্ষ্য মানুষকে টেনে এনে ওষুধ খাওয়ানো নয়। এটা যেদিন মাস কমিউনিটি বুঝতে পারবে, সেদিন দিস প্রোগ্রাম, দ্য 9:30 9:30 PM সিটিভিএনের এই প্রোগ্রাম, দিস উইল বি দ্য বেস্ট প্রোগ্রাম among all the programs that which are circulated by the Bengal, in the Bengal, পুরো বাংলায় এটা অন্যতম একটা বিখ্যাত অনুষ্ঠান হবে। আর আপনি 1 কোয়া রসুন কোথায় পাবেন? কোলে মার্কেট, শিশির মার্কেট, নীলরতন হাসপাতালের থেকে একটু এগিয়ে এসে ঝুড়ি ঝাঁকা নিয়ে লোক বসে থাকে, সেটাও আমি আপনাকে বলে দিলাম। আমি বলেছি না, এই সাপ্লিমেন্টারি অ্যান্সিলিয়ারি জায়গাগুলো আমি বলে দেবো, আপনাকে হেল্প করে দেবো কোথায় পাওয়া যাবে। আরেকজন রয়েছেন ফোনে। হ্যালো, কে আছেন? হ্যালো 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 হ্যাঁ স্যার, নমস্কার। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি খড়গপুর থেকে বলছি, আমার নাম জয়দেব রায়। বলুন, কি হয়েছে জয়দেব বাবু আপনার? আমি অনেকদিন থেকে পাইলসে ভুগছি। আচ্ছা, এটা মানে এটা কি ছাড়বে না, কোনো সার্জারি ছাড়া ছাড়বে না? আপনার বয়স কত আর কতদিন ধরে ভুগছেন? শুধু এই দুটো বলে দিন ব্যাস। আমার বয়স 55। 55। কতদিন ধরে ভুগছেন পাইলসে? মোটামুটি 30 বছর ধরে। 30 বছর ধরে? দেখুন, পশ্চিম মেদিনীপুরে বা মেদিনীপুর সাইডে দেখা যায় পাইলস, ফিস্টুলা, ফিশার পেশেন্ট কিন্তু আমরা প্রচুর পাই। কারণটা হচ্ছে কি, তাদের খাওয়ার মধ্যে রিচ খাওয়াটা খুব বেশি হয়। আপনার কি স্টুল পরিষ্কার হয়, পেট পরিষ্কার হয়? না না, ওইটাই তো এটাই হচ্ছে মূল কারণ। আপনার যে পেট পরিষ্কার হয় না, সেই কারণের জন্যই আপনার কিন্তু পাইলসের সমস্যাটা হয়। আপনার কি ব্লিডিং হচ্ছে? না না না, ব্লিডিং হয় না। আচ্ছা, আর সেখানে আপনার কোনো গ্যাস মতন কিছু বেরিয়েছে?
হ্যাঁ ওটা বেড়ায়, আবার উঠে পড়লে চলে যায়। কিন্তু অনেক সময় অনেক দেরিতে যায়। আর যখন বেরিয়ে থাকে তখন কিন্তু জ্বালা করে, তাই তো? না, জ্বালা করে না, ব্যথা করে। আচ্ছা, ব্যথা। ব্যথা করে। এবারে অ্যালোপ্যাথিক ওষুধ খেলে ওটা কমে যায়। কারণটা হচ্ছে তারা আপনাকে অ্যান্টিবায়োটিকও দেয়, অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার পর আপনি রিলিফ পেয়ে যান, তাই না? কিন্তু 30 বছর ধরে সমস্যাকে ভুগে রেখেছেন, আর 30 বছরের মধ্যে যে অ্যান্টিবায়োটিক আপনি খাচ্ছেন, আপনার আইডিয়াই নেই কি আপনার কতটা ক্ষতি হচ্ছে। তো আপনি ফার্স্ট অফ অল আপনাকে বলে দিয়ে এই রোগটা বেশিক্ষণ পুষে রাখতে নেই। কারণটা হচ্ছে কলনের মধ্যে যে ক্যান্সারটা হয়, এটা প্রথমে স্টেপ হচ্ছে আমাদের পাইলস ফিস্টুলা ফিশার। খড়গপুরে আমাদের চেম্বার আছে, আগামী শনিবার দিনই চেম্বার আছে। আপনি 30 বছর ধরে সমস্যা নিয়ে ভুগছেন, তো মাত্র 2 থেকে 3 মাস সময় দেবেন, উইদাউট সার্জারি আপনি সমস্যা থেকে পুরোপুরি ভালো হতে পারবেন। আর খাবার মধ্যে আপনাকে আদা খাওয়া ছেড়ে দিতে হবে। আদা হচ্ছে এই রোগের বিষ। আর পেটকে পরিষ্কার রাখতে হবে, মানে খাওয়ার মধ্যে ফাইবার আপনাকে রাখতেই হবে। ফাইবার আপনি জানেন কি দিয়ে পাবেন? আপনি পেট ভরে আপনি ফল খান, পেট ভরে আপনি সবজি খান, ঠিক আছে? আর দেখবেন তাতে কিন্তু আপনার স্টুলটা নরম হয়ে গেল, পেট পরিষ্কার হতে চালু হয়ে গেল। এই লাইফস্টাইলটাকে যদি মেনটেন করেন, আপনার ফিউচারে কোনো দিন এই পাইলস আসবেই না, আর ইনফ্যাক্ট কোনো ডিজিজ আপনার শরীরের মধ্যে আসবে না। আচ্ছা, মেদিনীপুরে দেখুন 3টে চেম্বার, এক হচ্ছে খড়গপুর, ডাক্তারবাবু বললেন ডক্টর এন ভট্টাচার্য থাকবেন, আর 2টো চেম্বার আছে মেচেদা হেড়িয়াতে, রেসপেক্টিভলি 27th of January and 28th of January। এই 2টো চেম্বারেই, মেচেদা হেড়িয়া দুটোতেই কিন্তু ডক্টর শর্মা নিজে থাকবেন, অর্থাৎ ডিরেক্টর স্যার নিজে থাকবেন। আপনারা মেদিনীপুরের মানুষ যারা বিভিন্ন সমস্যায় ভুগছেন, তারা মেদিনীপুরের এই 3টে চেম্বারে আপনারা আপনাদের সুবিধে মতো আসার জন্য নাম লিখিয়ে নাম এনরোল করে রাখুন নিচের হেল্পলাইন নাম্বারে ফোন করে। কে আছেন পরের ফোনে? হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ নমস্কার, আপনাকে বলুন আপনি স্যার আমি মুর্শিদাবাদ থেকে বলছি স্যার। কোথা থেকে? মুর্শিদাবাদ থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন কি হয়েছে আপনার? স্যার আমার তো 50 বছর বয়স, আমার কিডনিতে স্টোন হচ্ছে। কিডনিতে স্টোন আছে 35 ইয়ার্স। 4 mm স্যার। 4 mm। এটা কতদিন ধরে রয়েছে? এটা স্যার কত? 4 মাস মতো হবে। 4 মাস। এখন কি কোমরে কোনো যন্ত্রণা হচ্ছে? কোমরে স্যার হালকা পেন হচ্ছে। হ্যাঁ। জল আপনি ক লিটার খান সারাদিনে? আমি জল স্যার ওই 3 লিটার মতো খাই। আচ্ছা, প্রথম হচ্ছে খাওয়ার মধ্যে আপনি ডেয়ারি প্রোডাক্টটা বন্ধ করে দিন। আচ্ছা, স্টোন সাথে সিস্টো আছে? হ্যাঁ স্যার। বলছি কিডনিতে কি সিস্টো পাওয়া গেছে? না না, ঠিক না, বলছি যে এমনি স্টোন আছে স্যার। আর দুটো কিডনিতে আছে না একটাতে আছে? না স্যার, এই রাইট সাইডে আছে। শুধু ডান দিকে আছে, ঠিক আছে? হ্যাঁ, ডান দিকে। আপনি প্রথম হচ্ছে ডেয়ারি প্রোডাক্ট খাওয়াটাকে বন্ধ করে দিন, মানে দুধের যে প্রোডাক্ট, দুধ হলো, দই হলো, এগুলো খাওয়া বন্ধ করুন। আর আপনার যদি পাথরকুচি পাতা, ঠিক আছে, দেখবেন আপনার বাড়ির আশেপাশেই আপনি পেয়ে যাবেন 3টে থেকে 4টে। হ্যাঁ স্যার, আপনার সাজেশনে আমি পাথরকুচি পাতা খেতে শুরু করে দিয়েছি। বাস তাহলে আর কিছু করতে হবে না বাবা, যখন খেতে চালু করে দিয়েছো। আর কুলোত্তকলাই ডালের ভিজিয়ে সকালবেলা ছেঁকে ওই জলটা খেতে চালু করে দাও। 2-3 মাস পর তুমি রিপোর্টটা করাও, দেখো তোমার 4 mm পাথর এমনি হারিয়ে যাবে, ঠিক আছে? জল মিনিমাম 4 লিটার খাবে, ঠিক আছে? মিনিমাম 4 লিটার খাওয়ার চেষ্টা করো। আর তার সাথে সাথে কিছু ওষুধও লাগবে, তার সঙ্গে নিয়ে নাও। আর 3 মাস পর রিপোর্টটা করবে, দেখবে আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটা মানুষরা কিন্তু কথাতে কিন্তু রিপোর্টটা করি না, তার যে কিন্তু রেটা রয়েছে না, এটা কিন্তু আমাদের অর্গান উপরে কিন্তু খারাপ ইফেক্টটা করে। কারণ ওই রেটা যখন আমাদের পেটের ভিতরে যায়, তখন কিন্তু কি হয়, আমাদের কিডনি, লিভার, স্প্লিন, এই যে অর্গানগুলো রয়েছে এগুলো কিন্তু খারাপ হয়। নিয়ম মতন যদি বলা হয় 6 মাসের মধ্যে রিপোর্ট করতে, কিন্তু আমরা পেশেন্টকে স্যাটিসফাইডের জন্য আমরা বলি যে আপনি 3 মাসে করুন। তো আপনি একদম নিশ্চিন্তে থাকুন, 4 mm পাথরের জন্য কোনো সার্জারি করতে হয় না, উইদাউট সার্জারি আপনার ঠিক হয়ে যায়। আপনি যেটা বললেন কি আপনি এই যে আমাদের টিপসগুলোকে ফলো করেন, তার সাথে সাথে বলে দিই বহরমপুরে আগামী শনিবার দিনও আমাদের চেম্বার আছে, ডক্টর হালদার থাকবেন ওখানে। আপনি যদি পারেন ওই রিপোর্টটা নিয়ে একটু ওনার সঙ্গে দেখা করে নিন, সেখান থেকে কিছু মেডিকেশন নেবার পর আপনি যে পাথরটা রয়েছে না, এমনি আপনার বেরিয়ে যাবে। যাক, আপনি নিশ্চিন্ত হলেন, আর তার থেকে আমরা নিশ্চিন্ত হলাম একটা শুনে। আপনি শুধু নিশ্চিন্ত হন না, এই প্রোগ্রাম আমরাও নিশ্চিন্ত হই যে আপনি অন্তত টিপসগুলোকে ফলো করেন। এবার কীরকম থাকবেন সেটাও আমাদের কিন্তু জানা দরকার, তার জন্য আমরা অপেক্ষা করে থাকি। সেটাও আমাদেরকে টিভিতে জানাবেন, ওই 4 দেওয়ালের চেম্বারের মধ্যে নয়, টিভিতে জানান, হ্যাঁ, যাতে আরও 10টা লোক শোনে যে আপনি কেমন আছেন। আশা করি ভালো লাগবে। আপনি একটু ডেটটা লিখে রাখবেন যে এই দিন সরস্বতী পুজোর আগের দিন আমি ফোন করেছিলাম, আপনি এটা বলেছিলেন, আমি এখন এরম আছি। আপনি দিন 15-20 পরে বা 1 মাস পরে ফোন করুন,
ঠিক আছে, চেম্বারগুলো বলে দিই। দেখুন 24 তারিখে অর্থাৎ 24 তারিখ জানুয়ারিতে চেম্বার রয়েছে শিলিগুড়িতে, ডক্টর শর্মা নিজে থাকছেন শিলিগুড়ি চেম্বারে। 24 তারিখ আরও দুটো জায়গায় চেম্বার রয়েছে, এক হচ্ছে খড়গপুর হচ্ছে এন ভট্টাচারিয়া থাকবেন, আর বহরমপুরে থাকবেন হচ্ছে এ হালদার। বহরমপুরের চেম্বারের তারিখ হচ্ছে 24। 25 তারিখে চেম্বার হচ্ছে আলিপুরদুয়ারে ডক্টর বি শর্মা নিজে থাকছেন। আলিপুরদুয়ারে চেম্বারের জন্য আপনি ইমিডিয়েট নাম লেখান, কারণ বুকিং প্রায় শেষের দিকে। 25 তারিখে আরও 3টি জায়গায় চেম্বার রয়েছে, সেই চেম্বারগুলো হচ্ছে গঙ্গারামপুর, কৃষ্ণনগর এবং জামশেদপুর। গঙ্গারামপুরে এস ঘোষাল থাকবেন, ডক্টর এ হালদার থাকবেন হচ্ছে কৃষ্ণনগর, আর জামশেদপুরে এস ভাদুরী থাকবেন। হেড়িয়া এবং মেচেদা 27 এবং 28 তারিখ আমি আগেই বলেছি ডিরেক্টর স্যার নিজে উপস্থিত থাকবেন ডক্টর বিনোদ শর্মাকে দেখানোর জন্য। আপনি হেড়িয়াতে 27, মেচেদাতে 28 আসতে পারেন। 30 তারিখ হচ্ছে ক্যানিংয়ে চেম্বার রয়েছে, ক্যানিংয়ে চেম্বার এস ভাদুরী থাকবেন। বর্ধমানের চেম্বার রয়েছে 31 জানুয়ারি, ওই চেম্বারেও ডক্টর শর্মা নিজে উপস্থিত থাকবেন। মালদার চেম্বার হচ্ছে 31 জানুয়ারি বাঁকুড়ারও চেম্বার রয়েছে, মালদায় উপস্থিত থাকবেন ডক্টর এস ঘোষাল, ডক্টর এস এ হালদার থাকবেন হচ্ছে বাঁকুড়াতে। বোলপুরের চেম্বার হচ্ছে 1 তারিখে আরও চেম্বার রয়েছে দুর্গাপুর, পুরুলিয়ার চেম্বারও 1 তারিখে, এবং কোচবিহারের চেম্বার হচ্ছে 1 তারিখে। এবার বোলপুরে উপস্থিত থাকবেন হচ্ছে এন ভট্টাচারিয়া, এস খান থাকবেন হচ্ছে দুর্গাপুরে, পুরুলিয়া থাকবেন এ হালদার, এস ঘোষাল থাকবেন হচ্ছে কোচবিহারে। ঝাড়গ্রামের চেম্বার হচ্ছে 2 তারিখে, 2 ফেব্রুয়ারি ঝাড়গ্রামের চেম্বারে ডক্টর এ হালদার থাকবেন। ডক্টর বি শর্মাকে আপনি, আচ্ছা তার আগে আমি বলে দিই, বনগাঁয় চেম্বার রয়েছে 5 তারিখে, 5 ফেব্রুয়ারি বনগাঁর চেম্বার হচ্ছে ডক্টর ভাদুরী থাকবেন। আচ্ছা, এরপর হচ্ছে 7 এবং 8 হচ্ছে আসানসোল এবং কাকদ্বীপ। এই দুটো জায়গাতেই ডিরেক্টর স্যারকে আপনি পাবেন, ডক্টর বি শর্মা উনি থাকবেন, যিনি আজকে লাইভে রয়েছেন উনিই থাকবেন। অনেকে অদ্ভুত বলেন যে আচ্ছা আপনার সঙ্গে যে ভদ্রলোক বসেছিলেন খুব ফর্সা করে, সেদিন একজন ফোন করেছে, উনি কবে বসবেন মানে অনেকের নাম জানে না। উনি হচ্ছেন ডক্টর বি শর্মা, হি ইজ দ্য প্রাইম পার্সন অ্যান্ড দ্য চিফ অফ এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। আচ্ছা 9 তারিখ হচ্ছে চেম্বার হচ্ছে হলদিয়াতে হচ্ছে ডক্টর এ হালদার থাকবেন। রায়গঞ্জের চেম্বার হচ্ছে 13 তারিখে থাকবেন হচ্ছে ডক্টর এস ঘোষাল। বি শর্মাকে আপনি দুটো চেম্বারে পাবেন আসামে, অর্থাৎ যারা আসামিজ রয়েছেন, আসামের যারা রয়েছেন বা যারা বাঙালি রয়েছেন আসামে, তারা 21 এবং 22 তারিখ, 21 তারিখ শিলচর, 22 তারিখ গুয়াহাটিতে আসতে পারেন, ডক্টর বি শর্মা ওই চেম্বারে থাকবেন। আগরতলা ত্রিপুরার যারা রয়েছেন আমাদের বন্ধু, তারা 22 তারিখ চেম্বারে এন ভট্টাচারিয়াকে পাবেন। এস ঘোষাল ডক্টরকে আপনি পাবেন হচ্ছে ডিব্রুগড় হচ্ছে 9 তারিখ চেম্বার রয়েছে। তার আগে একটা জিনিস আমি মিস করে গেছি, 30 জানুয়ারি আরামবাগে চেম্বার রয়েছে, সেখানে ডক্টর এ হালদার থাকবেন। এই সমস্ত চেম্বারগুলো অ্যাভেলেবেল রয়েছে, আপনি এই চেম্বারগুলোর জন্য ইমিডিয়েট নাম লেখাতে পারেন। আচ্ছা, এবার যেটা একটা মানে অবশ্যই এই মানে ট্রিটমেন্টে আয়ুর্বেদ কিভাবে চিকিৎসা করবে, অর্থাৎ সিস্টিক কিডনি ডিজিজের ক্ষেত্রে, সেটা প্রশ্ন রয়েছে আমার। কিন্তু তার আগে আরেকটা খুব বড় প্রশ্ন রয়েছে, যেটা হচ্ছে যারা পেশেন্ট তাদের কথাতেই জানা যায় যে রোগ সারবে না, ডাক্তার বলেও দিয়েছে আপনার কিছু করার নেই। আচ্ছা ডাক্তারবাবু, তারপরেও অন্যান্য বিভিন্ন প্যাথিতে, আয়ুর্বেদ ছাড়া অন্যান্য প্যাথি, তার মধ্যে একটা তো বিরাট বড় মানে রাজা প্যাথি আছে, আমি নাম বলছি না, তারা ওষুধ দেয় কেন তাহলে মানুষকে, যখন জানছে যে সারবে না, তারপরে ওষুধ দেওয়ার মানে কি? কারণটা হচ্ছে মেন্টালি সাইকোলজিক্যাল একটা ব্যাপার আছে। আচ্ছা, যেখানে রুগীকে দিলে হয়তো তারা ভাববে কি আমি ডাক্তারকে যে ফিস দিলাম, ও যদি কিছু ওষুধই যদি না দেয় তাহলে বেকার আমি গিয়ে আমার লাভটা কি হলো। আচ্ছা বেশ, ছোট্ট সময় আছে, আপনি একটু বলুন যে এই সিস্টিক কিডনি ডিজিজের আয়ুর্বেদ কিভাবে ট্রিট? যেহেতু টাইমটা খুবই শর্ট, তো আমি আপনাকে বলবো কি খাওয়ার মধ্যে কিছু আমাদের ফ্রুটস আছে, ভেজিটেবলস আছে, যেটা যদি আমরা নিতে চালু করি তাহলে কিন্তু এরকম সিস্ট হবে না, উল্টো আমাদের কিডনি কিন্তু ভালো থাকবে। সেটা হচ্ছে প্রথম হচ্ছে একটা আমাদের অ্যাপেল, সেকেন্ড নাম্বার হচ্ছে আমাদের অনিয়ন মানে পেঁয়াজ, থার্ড নাম্বার হচ্ছে আমাদের বাঁধাকপি, 4 নম্বর হচ্ছে আমাদের ফুলকপি। এই যে 4টে যে ফ্রুটসের আর ভেজিটেবলসের যে নামটা বললাম, এইটা কিন্তু আমাদের কিডনিকে প্রোটেকশন থাকে, কিডনিকে ভালো করে। তার সাথে সাথে ধনে পাতা আপনি ভুলবেন না, আমি এর আগের প্রোগ্রামের মধ্যে বলেছি, ধনে পাতাটা কিন্তু আমাদের আরও বেটার কাজ করে কিডনিকে ফিল্টার করার জন্য, কিডনিকে কাজ করার জন্য। কিন্তু কিভাবে, এটা আমি অবশ্যই সময় পেলে আবার একদিন শুনে নেব নিশ্চয়ই। এই নিয়ে ডাক্তারবাবু যখন আসবেন, ডক্টর শর্মা, ওনার কাছ থেকে আমি জানতে চাইবো স্পেসিফিক্যালি। আজকে আর হাতে সময় নেই, আপনারা আপনাদের মতো নাম এনরোল করুন, যে কনভিনিয়েন্ট চেম্বার আপনার জন্য রয়েছে সেখানে আপনি নাম কনফার্ম করে অবশ্যই চেম্বারে আসুন, দেখা হবে, ভালো হবে। আর যে ফিডব্যাক জানাবেন কোথায়, আবার একবার রিপিট করছি, বন্ধ 4 দেওয়ালের চেম্বারে নয়, টিভিতে হাজার মানুষের সামনে জানান যে আপনি কেমন আছেন। আজকে এখানে শেষ করব, সবাই ভালো থাকবেন, কালকের দিনটা খুব ভালো যাক সবার, সরস্বতী পুজো রয়েছে। ডাক্তারবাবু আপনিও ভালো থাকবেন, নমস্কার সবাইকে।